হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং ম্যাসিভ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওর প্রথম আপডেটটা হলো 2025 সালের সার্ভাইভাল সিরিজের ওয়ার গেমস ম্যাচকে নিয়ে। গতকালকে সন্ধ্যার পরে আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি, যেখানে ওয়ার গেমস ম্যাচ, এজেলি রিটার্ন, আরো অনেক গুরুত্বপূর্ণ নিউজ আপডেট কিন্তু সেই ভিডিওতে কভার করা আছে। যারা আমাদের গতকালকের ভিডিও দেখেননি দ্বিতীয় চ্যানেলের, অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেলের গতকালকের ভিডিওটা দেখে নিবেন। আর এখানে আমি আপনাদেরকে একটা বিষয় আগে থেকে জানাতে চাই, আমাদের এই চ্যানেলে রেগুলার নিউজ আপডেট, প্রেডিকশন এবং রিভিউ ভিডিও তো আপলোড হবেই, এর পাশাপাশি আমাদের দ্বিতীয় চ্যানেলেও কিন্তু রেগুলার ভিডিও আপলোড হয়। আর তাছাড়া আমাদের দ্বিতীয় চ্যানেলকে নিয়ে কিন্তু আমার ম্যাসিভ প্ল্যানিং আছে। আর যারা অলরেডি আমাদের দ্বিতীয় চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিও দেখেন, তারা তো এই বিষয়টা নিশ্চয়ই জানেন যে মাঝে মধ্যে আমাদের এই চ্যানেলের ভিডিওর কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ হলেও আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওতে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না, সেখানে কিন্তু সবসময় হাই কোয়ালিটির ভিডিও আপলোড করা হয়। তো যারা আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো মিস করতে চান না, তারা আমাদের এই চ্যানেলের পাশাপাশি দ্বিতীয় চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এবং গতকালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, সেখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ নিউজ আপডেট কভার করা আছে। যাই হোক, এবার আসি মূল আপডেটে। তো আমরা কিন্তু প্রথমে শুনতে পাচ্ছিলাম যে ওয়ার গেমস ম্যাচে রোমান রেঞ্জের টিম এবং দ্য ভিশনের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। এরপরে সেথ রলিন্সের সঙ্গে বিট্রে করা হলো, সেথ রলিন্সের ইনজুরি হলো, এরপরে কিন্তু এই প্ল্যানিংটা একেবারে ড্রপ করা হলো। আমরা কিন্তু একেবারে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে ওয়ার গেমসে আমরা আসলে কার কার টিমের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এরপরে আপডেট আসলো যে আমরা এমএফটি এবং ওয়াট 6 এর মধ্যে ম্যাচ দেখতে পাবো। আর রিসেন্টলি তো আপডেট এসেছে রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের টিম ভার্সেস দ্য ভিশনের টিমের মধ্যে আমরা ওয়ার গেমস ম্যাচ দেখতে পাবো, যেই বিষয়টা আমি গতকালকের ভিডিওতেই আমাদের দ্বিতীয় চ্যানেলে জানিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আপডেট নয়, রেসলিং ইতিহাসে প্রথমবার, মানে যবে থেকে ওয়ার গেমস ম্যাচ হওয়া চালু হয়েছে, তো তারপর থেকে এটাই কিন্তু ইতিহাসে প্রথমবার যে 2025 সালে আমরা ডাবল ওয়ার গেমস ম্যাচ দেখতে পাবো। অনেকেই বলতে পারেন যে ডাবল ওয়ার গেমস ম্যাচ তো হয়, একটা হলো উমেন্স ওয়ার গেম ম্যাচ আর একটা হলো মেন্স ওয়ার গেম ম্যাচ। তো মেন্স ওয়ার গেম ম্যাচই কিন্তু ডাবল হবে, একটা হলো রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের টিম ভার্সেস দ্য ভিশনের মধ্যে, আর একটা হলো ওয়াট 6 এবং এমএফটির মধ্যে। এখন কথা হলো যে দুইটা ওয়ার গেমস ম্যাচ যদি হয়, তাহলে হয়তোবা উইমেন্স ওয়ার গেম ম্যাচ হবে না। আবার যদি উইমেন্স ওয়ার গেম ম্যাচ না হয়, তাহলে কিন্তু এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হবে। তো উইমেন্স ওয়ার গেম ম্যাচ তো হবেই, রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের টিম ভার্সেস দ্য ভিশনের মধ্যেও আমরা মেন্স ওয়ার গেম ম্যাচ দেখতে পাবো। এর পাশাপাশি আমরা ওয়াট 6 এবং এমএফটির মধ্যেও একটা ওয়ার গেমস ম্যাচ দেখতে পারি, এমনটাও কিন্তু বলা হচ্ছে। আর এই বিষয়টা কিন্তু কোম্পানি এখনো বাদ দেয়নি। ওয়াট 6 এবং এমএফটি, এই বিষয়টা কিন্তু কোম্পানির মাথায় এখনো আছে, এখনো কিন্তু এই প্ল্যানটা একেবারে ড্রপ করা হয়নি। তো আমার কাছে মনে হয় যে দুইটা মেন্স ওয়ার গেম ম্যাচ হবে না, বরং আমরা রোমান রেইন্স এবং সিএম পাঙ্কের টিম ভার্সেস দ্য ভিশনের মধ্যেই মেন্স ওয়ার গেম ম্যাচ দেখতে পাবো। এর পাশাপাশি আমরা ওয়াট 6 এবং এমএফটির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতে পারি। 10 ম্যান ট্যাগ টিম ম্যাচ হতে পারে, আবার 8 ম্যান ট্যাগ টিম ম্যাচও হতে পারে। তবে এই যে প্ল্যানিংটা ওয়াট 6 এবং এমএফটির মধ্যে ম্যাচ করার, এই বিষয়টা কিন্তু কোম্পানি এখনো ড্রপ করেনি। তো আগামী দিনে আমরা আসলে এই বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবো যে কোম্পানি আসলে ডাবল ওয়ার গেমস ম্যাচ করবে নাকি একটাই ওয়ার গেমস ম্যাচ করবে, আবার এদের মধ্যে কোনো ট্যাগ টিম ম্যাচ আমরা দেখতে পাবো। তবে এখনো যে আপডেট, রোমান রেইন্স এবং দ্য ভিশনের টিমের মধ্যে তো ম্যাচ হবেই, এর পাশাপাশি ওয়াট 6 এবং এমএফটির মধ্যেও কিন্তু ম্যাচ হতে পারে। এই প্ল্যানিংটা কিন্তু এখনো কোম্পানি ড্রপ করেনি। আশা করছি বোঝাতে পেরেছি। তো আপনারা কি চান যে ডাবল ওয়ার গেমস ম্যাচ হোক? এটা কি সম্ভব? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এরপরের আপডেট হলো ক্রিস জেরিকোকে নিয়ে। ক্রিস জেরিকো কিন্তু বর্তমান সময়ে এইডব্লিউ কোম্পানিতে আছে, তবে 2025 সাল শেষ হতে হতেই কিন্তু তার কন্ট্রাক্টটা এইডব্লিউ কোম্পানির সঙ্গে শেষ হয়ে যাবে এবং এক্সপেক্টেড সে ডাব্লিউবি কোম্পানির সঙ্গে যুক্ত হবে। এটা কিন্তু অনেক আগের আপডেট। এরপরে আপডেট আসলো যে এইডব্লিউ কোম্পানি কিন্তু ক্রিস জেরিকোকে অনেক বেশি স্যালারি দিচ্ছে, যেটা ডাব্লিউবি কোম্পানি ক্রিস জেরিকোকে দিবে না, যার কারণে ক্রিস জেরিকো কিন্তু ডাব্লিউবি কোম্পানিতে আসবে না, সে কিন্তু এইডব্লিউ কোম্পানির সঙ্গেই থাকবে। এইডব্লিউ কোম্পানিতে আমরা ক্রিস জেরিকোকে দেখতে পাবো, তার রিটার্ন আমরা ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে দেখতে পাবো না, এমনটা কিন্তু শোনা গেল।
তবে রিসেন্টলি তাকে নিয়ে যে আপডেট পাওয়া গেছে সেই আপডেটে বলা হচ্ছে ক্রিস জেরিকোর কন্ট্রাক্টটা যখনই AEW কোম্পানির সঙ্গে শেষ হয়ে যাবে তারপরে WWE কোম্পানি কিন্তু ক্রিস জেরিকোকে একটা $multi-million কন্ট্রাক্ট অফার করবে। যেহেতু $multi-million শব্দটা ইউজ করা হয়েছে তার মানে মিনিমাম $3 উপর তো থাকবেই। আর এখন ক্রিস জেরিকোকেও আই থিঙ্ক $3 মিলিয়ন মতোই স্যালারি দেওয়া হচ্ছে AEW কোম্পানিতে। তো এরকম যদি অফার করা হয় তাহলে ক্রিস জেরিকো কিন্তু অবশ্যই WWE কোম্পানিতে আসবে। আর তাছাড়া ক্রিস জেরিকো নিজেই কিন্তু এই বিষয়টা জানিয়েছে, সে নিজেই কিন্তু অনেক বেশি ইচ্ছুক আবারও WWE কোম্পানিতে ফিরে আসার জন্য, একটা ফেরোলের জন্য, একটা রিটায়ারমেন্ট ট্যুরের জন্য, এবং সব থেকে বড় কথা হলো WWE কোম্পানিতে হল অফ ফেমে ইন্ডাক্ট হওয়ার জন্য। তো কোম্পানি যদি ভালো একটা কন্ট্রাক্ট অফার করে তাহলে ক্রিস জেরিকো কিন্তু WWE কোম্পানিতে ফিরে আসবে। আর টাকা পয়সা বা স্যালারি নিয়ে যে ঝামেলাটা চলতেছিল সেটাও কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। কোম্পানি কিন্তু তাকে $multi-million কন্ট্রাক্ট অফার করবে। তো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা নাই। আর ক্রিস জেরিকো নিজেও যেহেতু WWE কোম্পানিতে আসতে চায় তো এখন কিন্তু সবকিছু একেবারে ক্লিয়ার। যখনই AEW কোম্পানির সঙ্গে ক্রিস জেরিকোর কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু সে WWE কোম্পানিতে রিটার্ন করবে। আমরা পসিবলি 2026 সালে রয়্যাল রাম্বলে ক্রিস জেরিকো রিটার্ন দেখতে পেয়ে যাব। এটাই হলো ক্রিস জেরিকোকে নিয়ে লেটেস্ট আপডেট। এরপরের স্টোরিটা হলো র্যান্ডি অর্টন, ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসকে নিয়ে। আমরা সকলেই কিন্তু জানি যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপের জন্য কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পেয়েছি। তবে প্রত্যেকটা ম্যাচের মধ্যে কডি কিন্তু ম্যাকইন্টায়ারকে হারিয়েছে এবং তার টাইটেলটা রিটেইন করে নিয়েছে। এমনকি রেসেল পালুজাতেও কিন্তু এমনটা হয়েছে। তবে লেটেস্ট যে আপডেট, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে যেই ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে ম্যাকইন্টায়ার কডি রুডসকে হারাবে। আর এটার পেছনে কারণ হলো র্যান্ডি অর্টন কিন্তু কডি রুডসের উপরে অ্যাটাক করবে। র্যান্ডি অর্টনের অফিসিয়াল হিল টার্ন কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। আর তাছাড়া 2 সপ্তাহ আগে স্ম্যাকডাউনে জেকার ফাটুর উপরে যে অ্যাটাকটা হয়েছিল সেটাও কিন্তু র্যান্ডি অর্টনই করেছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আর এটার পেছনে কারণ হলো র্যান্ডি অর্টন মূলত জেকার ফাটুকে আগে থেকেই এই রাস্তা থেকে সরিয়ে ফেলেছে যাতে এই বিষয়টা আরো ইজি হয়, র্যান্ডি অর্টন যেন ইজিলি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের পেছনে যেতে পারে। তো প্রথমেই কিন্তু জেকার ফাটুকে সরিয়ে ফেলা হয়েছে। এরপরে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে যেই ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যে র্যান্ডি অর্টন এসে কিন্তু কডি রুডসের উপরে অ্যাটাক করবে। সেখানে আমরা র্যান্ডি অর্টনের হিল টার্ন দেখতে পাবো। আর র্যান্ডি অর্টনের অ্যাটাকের কারণেই মূলত কডি কিন্তু সেই চ্যাম্পিয়নশিপটা ম্যাকইন্টায়ারের কাছে হারবে। এরপরে আমরা র্যান্ডি অর্টন এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। যদিও এই ম্যাচের মধ্যে কোনো চ্যাম্পিয়নশিপ থাকবে না, তবে এই ম্যাচটা হওয়ার জন্য কিন্তু চ্যাম্পিয়নশিপের কোনো দরকারও নাই। তো আমরা কিন্তু একটা নন টাইটেল বা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো কডি রুডস এবং র্যান্ডি অর্টনের মধ্যে। আর এরপরে গিয়ে আমরা ম্যাকইন্টায়ার এবং র্যান্ডি অর্টনের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। অলরেডি কিন্তু র্যান্ডি অর্টন এবং ম্যাকইন্টায়ারের মধ্যে আমরা একটা ফিউড দেখেছি, তাদের মধ্যকার ফিউডটা কিন্তু এখনো 100% শেষ হয়নি। তো এই ফিউডটা কিন্তু আবারও চলবে। প্রথমে র্যান্ডি অর্টনের সঙ্গে আমরা কডি রুডসের ম্যাচ দেখতে পাবো, কডিকে র্যান্ডি অর্টন হারাবে। এরপরে আমরা র্যান্ডি অর্টনকে ম্যাকইন্টায়ারের পেছনে দেখতে পাবো আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাকইন্টায়ার এবং র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো এখানে মূল বিষয়টা এটাই যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কডি এবং ম্যাকইন্টায়ারের মধ্যে যে ম্যাচ হবে সেখানে ম্যাকইন্টায়ার কডিকে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আর আমার কাছেও কিন্তু মনে হয় যে এখন কিন্তু ম্যাকইন্টায়ারকে চ্যাম্পিয়ন করা উচিত। সে কিন্তু অনেকগুলা ম্যাচ হেরেছে, এবারও সে যদি হারে তাহলে ভাই ম্যাকইন্টায়ারকে নিয়ে আমরা কিছু বলার নাই, এখন কোম্পানি যা ইচ্ছা করতে পারে। এরপরের আপডেটটা হলো ডিন অ্যাম্ব্রোসকে নিয়ে। ডিন অ্যাম্ব্রোসের রিটার্নের ব্যাপারে, ডিন অ্যাম্ব্রোস কবে WWE কোম্পানিতে রিটার্ন করবে, আদৌ রিটার্ন করবে কিনা, কোম্পানি তাকে নিয়ে কি ভাবছে, এ ব্যাপারে কিন্তু ইন্টারনাল রিঅ্যাকশন এসেছে। তো তাদেরকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তারা জানায় যে আপাতত তারা ডিন অ্যাম্ব্রোসকে নিয়ে কিছু ভাবছে না, তার রিটার্নের ব্যাপারে আপাতত কোম্পানির কোনো প্ল্যানিং নেই। আর এটা হয় কিন্তু নর্মাল, কারণ ডিন অ্যাম্ব্রোসের কন্ট্রাক্টটা কিন্তু AEW কোম্পানির সাথে 2027 সাল পর্যন্ত আছে। 2027 সালে কিন্তু AEW কোম্পানির সঙ্গে ডিন অ্যাম্ব্রোসের কন্ট্রাক্টটা শেষ হবে। তো মাঝখানে কিন্তু 1 বছরের বেশি সময় আছে। এখনই কিন্তু কোম্পানি এই বিষয়গুলো নিয়ে কিছু ভাবছে না। তবে এই বিষয়টা কিন্তু কনফার্ম যে কোম্পানি কিন্তু ডিন অ্যাম্ব্রোসকে নিয়ে এখন আলোচনা করতেছে। ডিন অ্যাম্ব্রোসের ব্যাপারে কিন্তু কোম্পানি এখন একটু দুর্বল হয়েছে। তাছাড়া আমরা কিন্তু অলরেডি অনেকগুলা হিন্ট দেখতে পাচ্ছি, অনেকগুলা টিজার্স কিন্তু কোম্পানি দিচ্ছে যে ডিন অ্যাম্ব্রোসের কন্ট্রাক্টটা শেষ হলে অবভিয়াসলি WWE কোম্পানি ডিন অ্যাম্ব্রোসকে একটা কন্ট্রাক্ট অফার করবে। আমরা কিন্তু আগে
ডিন অ্যামোসের নামই শুনতে পেতাম না, এখন কিন্তু ডিন অ্যামোসের নাম ওপেনলি বলা হচ্ছে। তাছাড়া এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডিন অ্যামোসের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। তো এই বিষয়গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে ডিন অ্যামোসকে নিয়ে কোম্পানি আগে যা ভাবতো সেখান থেকে কিন্তু কোম্পানি সরে এসেছে। ডিন অ্যামোসের কন্ট্রাক্টটা AEW কোম্পানির সঙ্গে শেষ হলে অবভিয়াসলি ডিন অ্যামোসকে কিন্তু WWE কোম্পানি একটা কন্ট্রাক্ট অফার করবে। তবে আপাতত ডিন অ্যামোসকে নিয়ে কোম্পানি কিন্তু কোনো প্ল্যানিং নেই তার রিটার্নের ব্যাপারে। এরপরের স্টোরিটা হলো মেইন ইভেন্ট জে উসোকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। ফ্যান্সরা কিন্তু জে উসোকে প্রচুর পরিমাণে হেট করতেছে, তার ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ডিসলাইক করতেছে। তো এ ব্যাপারে কিন্তু কোম্পানির ইন্টারনাল রিয়াকশন এসেছে যে জে উসোকে নিয়ে আসলে কোম্পানি কি ভাবতেছে। তো কোম্পানি এই বিষয়টা কিন্তু এভাবে বলে যে অনলাইনে কে কি বললো জে উসোকে নিয়ে, ভিডিওতে ডিসলাইক দিয়ে ভাষায় দিক, তাতে কিন্তু কোম্পানির কোনো কিছু আসে যায় না। বরং কোম্পানি এটাই ভাবতেছে যে স্টেডিয়ামে গ্যালারিতে কিন্তু ফ্যান্সরা ইট করে, সেখানে কিন্তু জে উসোর সাপোর্ট পায়। তো এখানে যারা টিকিট কেটে এসে জে উসোকে দেখে তারা জে উসোকে নিয়ে কি ভাবতেছে এই বিষয়টা কিন্তু কোম্পানির কাছে ম্যাটার করে। অনলাইনে জে উসোকে নিয়ে কি বলা হলো, ভিডিওতে কি ডিসলাইক পড়লো না পড়লো, এ ব্যাপারে কিন্তু কোম্পানির কিচ্ছু যায় আসে না। জে উসোকে নিয়ে কোম্পানির যেরকম প্ল্যানিং আছে এভাবেই কিন্তু কোম্পানি চলবে। তো যেভাবে কোম্পানি এই বিষয়টা বললো এবং দেখালো, তাতে করে এই বিষয়টা তো বোঝাই যাচ্ছে যে জে উসোকে হয়তোবা আবারও চ্যাম্পিয়ন করা হতে পারে এবং জে উসোকে এর থেকেও বড় কোনো মেজর গল্পে বা মেজর জায়গায় হয়তোবা জে উসোকে নিয়ে যাওয়ার কথা হয়তোবা কোম্পানি ভাবতেছে। বর্তমান সময়ে ফ্যান্সরা জে উসোর ভিডিওতে যে ডিসলাইক দিচ্ছে, তাকে যে হেট করতেছে, এ ব্যাপারে কিন্তু কোম্পানির কিছুই আসে যায় না। কোম্পানি কিন্তু এই বিষয়গুলোতে একেবারেই গুরুত্ব দিচ্ছে না। যখন দর্শকরা সামনাসামনি জে উসোকে হেট করবে তখন কিন্তু কোম্পানি এই বিষয়গুলো নিয়ে ভেবে দেখবে। তো জে উসোকে নিয়ে যে প্ল্যানিং সেটা কিন্তু অব্যাহত আছে। তো এটা কিন্তু আসলে একটা বিরক্তিকর টাইপের একটা, মানে আমি বুঝলাম না যে আসলে জে উসোর পেছনে কোম্পানি পেলোটা কি, ট্রিপল এইচ আসলে জে উসোর মধ্যে কি দেখেছে। যদি হতো যে জে উসো বয়সটা একটু কম, সে নিউ ট্যালেন্ট, সে কোম্পানির ফিউচার হতে পারবে, আগামী 10-15 বছর সে কোম্পানিকে দিতে পারবে, তাহলে একটা বিষয় ছিল। জে উসো বয়স অলরেডি 40 পেরিয়েছে, আর 4-5 বছর পর সে হয়তো বা রিটায়ার করে নিবে। এখন জে উসোকে নিয়ে কোম্পানি যে কেন এত মাতামাতি করতেছে, আমার মাথায় আসলে এইগুলো সত্যিই ঢুকতেছে না। এরপরের আপডেট হলো এজেলিকে নিয়ে। এজেলি কবে রিটার্ন করবে, কেন সে রিটার্ন করছে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গতকালকে আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওতে আলোচনা করেছি। তো এজেলিকে নিয়ে কিন্তু রিসেন্টলি আবারও আপডেট পাওয়া গেছে, তার রিটার্নের ব্যাপারে আপডেট পাওয়া গেছে। তো 17 তারিখের মানডে নাইট রয়ের জন্য কিন্তু এজেলিকে শিডিউল করে রাখা হয়েছিল, তবে সেখান থেকে কিন্তু তাকে সরিয়ে ফেলা হয়েছে, কারণ অল্প সময়ের মধ্যে এই নিউজটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়। কোম্পানি হয়তো বা আগে ভাগে চাচ্ছিল না যে এজেলি রিটার্নের ব্যাপারটা আগে থেকে লিক হয়ে যাক, তবে যেহেতু এই বিষয়টা লিক হয়ে গেছে এর জন্য হয়তো বা কোম্পানি এজেলিকে সেখান থেকে সরিয়ে ফেলেছে। এখন যেহেতু শিডিউল থাকা অবস্থায় সেখান থেকে সরিয়ে ফেলেছে, এর মানে কিন্তু এটা হতে পারে যে এজেলি হয়তো বা রিটার্ন করবে না। আবার তাকে সরিয়ে ফেলেছে মানে এটাও না যে এজেলি সেখানে রিটার্ন করবে না। এজেলি কিন্তু রিটার্ন করতে পারে, যদিও সেখান থেকে তাকে সরিয়ে ফেলা হয়েছে, তারপরেও কিন্তু এজেলি সেখানে রিটার্ন করতে পারে। তবে এখানে আপডেটটা এটাই যে আগে শিডিউল করা ছিল সেখান থেকে এজেলিকে সরিয়ে ফেলা হয়েছে। তো আগে যেরকম 100% কনফার্ম দিয়ে বলা যাচ্ছিল যে 17 তারিখের মানডে নাইট শোতে এজেলি রিটার্ন করবে, এখন বিষয়টা কিন্তু 50-50 হয়েছে, সে রিটার্ন করতেও পারে আবার নাও করতে পারে। এরপরের আপডেটটা হলো দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারকে নিয়ে কিন্তু বর্তমান সময়ে আবারও অনেক বেশি আলোচনা হওয়া শুরু হয়েছে। তবে এবার কিন্তু আলোচনা হচ্ছে তার ফিজিক নিয়ে। ব্রক লেসনার এ বয়সে এসেও তার ফিজিককে যেভাবে মেনটেন করেছে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। অনেকেই বলতেছে যে ব্রক লেসনার জেনেটিক্যালি এভাবে ফিজিকটা ধরে রেখেছে, আবার অনেকেই বলতেছে সে উল্টাপাল্টা জিনিসগুলো ব্যবহার করে তার ফিজিককে ধরে রেখেছে। তো আপনাদের কাছে কি মনে হয় যে ব্রক লেসনারের যে ফিজিকটা এটা কি এখন রিয়েল, নাকি সে উল্টাপাল্টা কোনো জিনিস ইউজ করে তার ফিজিকটাকে ধরে রেখেছে? আপনাদের কি মনে হয়? আপনাদের ওপিনিয়ন কিন্তু এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।